তাহলে উনি বলেন কেন 294টা আমি প্রার্থী? উনি তো 5ই মে 2022 মন্ত্রিসভাতে অতিরিক্ত পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্যাবিনেট নোট পড়তে জানেন না, না ইংরেজি জানেন না? গৌতম সান্যাল আর হরিকৃষ্ণ দ্বিবেদী যা বলেছে তাই সই করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজে চোর। 2022-এর 5ই মে মন্ত্রিসভার সিদ্ধান্তে চোরেদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ ক্রিয়েট মমতা ব্যানার্জি করেছিল, তার মূলেই নিয়োগেরা করেছে। সরাসরি মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভা চোর, এবং সেটা জাজমেন্টে আছে। জাজমেন্টের 17 নম্বর আইটেমে দেখবেন আপনি, পৃষ্ঠাতে ক্লিয়ার আছে। এবং এটা ইনভেস্টিগেশন হলে সিবিআই বাধ্য হবে, সিবিআই করতে বাধ্য হবে মমতা ব্যানার্জিকে জেরা এবং কাস্টডি। বারবার একাধিকবার আমি যদি হিয়ারিংয়ের ডিটেলস দেখি, তাতে কিন্তু মাননীয় বিচারপতিরা চেয়েছেন এসএসসির কাছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেইটা আপনারা ঠিক করে দিন, তালিকা চেয়েছেন। কালকে আমি দেখছিলাম সিদ্ধার্থবাবুই বলছেন যে 19,000 যোগ্য, 5,000 মতো অযোগ্য। তাহলে এই তালিকা, এই নামগুলো এসএসসি যদি কলকাতা হাইকোর্টে দিত, তাহলে যারা যোগ্য প্রার্থী তাদের এই চোখের জলে পড়তে হতো না, এই অনিশ্চয়তার মধ্যে পড়তে হতো না। এর দায় কার? না, সুমনদা পরিষ্কার করে বলতে চাই যে যখন শুনানি হয়েছে বারবার কিন্তু বিচারকরা স্কুল সার্ভিস কমিশনের কাছে বলেছে যে আপনারা যোগ্যতার যারা হয়েছে তার তালিকাটা দিন, অর্থাৎ নামের তালিকাটা পরিষ্কার করে দিন। স্কুল সার্ভিস কমিশন মানে দেয়নি, মানে দিতে পারেনি বা দেয়নি, বা কী কারণে দেয়নি সেটাও আমাদের কাছে রহস্য। তাহলে কি মানে দিলে, অর্থাৎ যেই মুহূর্তে আপনি যোগ্য তালিকা দিবেন তাহলে অযোগ্যদের তালিকাটাও পরিষ্কার হয়ে যাবে, অযোগ্যরা যারা টাকা পয়সার বিনিময়ে ঢুকেছে সেটা আরও বেশি পরিষ্কার হবে, এবং সরকারকে ঢাকার জন্য মানে এসএসসি করলো কিনা, অর্থাৎ পরিষ্কার অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হলো একেবারে। এবং সেটা সরকারের মানে পরিষ্কার করে বলতে গেলে তৃণমূল পরিচালিত সরকারের রাজনৈতিক কৌশলে মানে বলা যায় যে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট করলো কিনা। যে 25,753 জনের যে চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছে, তার দায় যদি কোনো সোল রেসপন্সিবিলিটি কাউকে করতে হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারের অবস্থানও কিন্তু আপনি যদি লক্ষ্য করেন বারবার কিন্তু এই মানে যারা অযোগ্য তাদেরকে প্রোটেক্ট করার জন্যই সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করার প্রশ্নে বলুন, রাজ্য সরকারের বিভিন্ন সময় যে রাজনৈতিক বক্তব্য এসছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বক্তব্য এসছে, সেখানেও কিন্তু অযোগ্যদের যে কোনোভাবে রক্ষা করতে হবে। ফলে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারকে সন্তুষ্ট করেছে। তার বিনিময়ে যেটা ঘটেছে যে এতগুলো মানুষের যারা যোগ্য ছিল, সত্যিই যোগ্য ছিল, আজকে তাদের চোখের জল পড়ছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ বেসামাল হয়ে গেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ একদিকে এই 25,753 জনের চাকরি যাওয়ার দায় এই চোর মমতাকে নিতে হবে, পরিষ্কারভাবে বলছি। এটা বাংলার মানুষ অনেকে বুঝতে পারছেন, কেউ কেউ এখন সিম্প্যাথাইজার, কেউ কেউ বুঝতে পারছেন না। যারা যোগ্য তাদের চাকরিটা থাকার জন্য দায়টা ছিল সরকারের, বিচারপতির নয়। কেন বিচারপতি আইন মোতাবেক বিচার করবেন, সেই বিচারে যেমন কোনো যোগ্য একজন যোগ্যেরও চাকরি যাওয়া উচিত নয়, ঠিক তেমনি সেই এন্টায়ার প্রসেসটা ভুল করে শুধু চোরেদের বাঁচানোর জন্য একটা সরকার চেষ্টা করতে গিয়ে এন্টায়ার যোগ্যদেরও সেই জলের মধ্যে গাড্ডায় ফেলে দেওয়া, সেটা কোনো কোনো চাকরি প্রার্থী বুঝছেন, কেউ কেউ হয়তো বুঝতে পারছে না, তারা চোখের জলে ভাসছেন। কিন্তু আবার এটাও তো পাশাপাশি ঠিক যে 29 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিল, যারা নিঃশব্দে বুঝতেও পারেননি যে তাদের ওএমআর শিটে কী ব্যাপক জালিয়াতি হয়েছে। সেই 29 লক্ষ যারা শিক্ষিত বেকার, তারাও তো চোখের জল ফেলছেন বাড়ির ভেতরে বসে। তারা হয়তো রাস্তায় নামছেন না, তারা হয়তো ওই শহীদ মিনার ময়দানে যাচ্ছে না, কিন্তু তাদেরও তো বুকে যন্ত্রণা আছে যে আমার ওএমআর শিটেও তো এই জালিয়াতিটা হয়েছে। আমি হয়তো এদের থেকে অনেকের থেকে বেশি নম্বর পেয়েছিলাম, কিন্তু আমাকে চাকরিটা দিল না। এই 29 লক্ষ শিক্ষিত বেকার যারা 2016 এসএলএসটি পরীক্ষাটা দিয়েছিল, তারাও তো বঞ্চিত হলো, ঠিক কিনা? ভালো করে ভাবুন, তাদের পরিবারও তো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্ক করছেন 19,000 মাল্টিপ্লাইড বাই 6, প্রায় 1,20,000 1,50,000 পরিবারের লোকজন অ্যাফেক্টেড হলো। ঠিক ঠিক আমি বলছি, যোগ্যতার ভিত্তিতে যাদের চাকরি হয়েছিল অথচ চাকরিটা গেল, তাদের জন্য আমিও সিম্প্যাথাইজার। কিন্তু আবার পাশাপাশি ওই 29 লক্ষ ছেলে মেয়ে যাদের ওএমআরেতেও জালিয়াতি হওয়ার জায়গা থেকে গেছে, যারা কেউ জানতেও পারলেন না ওএমআর শিটগুলো নষ্ট করার জন্য, যে তাদের জীবনেও এই যন্ত্রণাটা এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি নামিয়েছেন, তাদের জীবনের যন্ত্রণাটাও তো যন্ত্রণা। সংখ্যাটা তো ওই 1,50,000 মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্কের থেকে অনেক বেশি। সেখানে তো 1,50,00,000 মানুষ অ্যাফেক্টেড যদি 29 লক্ষ ছেলে মেয়ের ওপর বঞ্চনা হয়।
প্রশ্নটা রাখলাম। বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচাতে হবে সরকারকে। ঢাকঢোল পিটিয়ে নিউজ 18-এর মতো ঢোল বাজানো কিছু কিছু ইলেকট্রনিক্স মাধ্যমকে নামিয়ে দিচ্ছেন। এ কি হলো, যোগ্যদের চাকরি চলে গেল, এটা কি ঠিক হলো? অর্থাৎ বিচারপতিদের বাঁ নেওয়ারা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা ওই ঢোল পেটানো নিউজ 18-রাও করছে। করুন তারা। আমি আবারও বলছি, যাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ার পরও চলে গেছে, এর এন্টায়ার রেসপন্সিবিলিটি কিন্তু মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, যারা চোরেদের বাঁচানোর জন্য এই যোগ্য ছেলেগুলোকে মারলো। এটুকু কথা বলে আমি মূল বিষয়ে যাব। ভাইপো জেলে দরজা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা হয়তো বলবেন যে আবার আপনি শুরু করলেন শর্মাবাবু। না, শুরু করিনি। অন্তত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে অবজারভেশনটা ইডি দিল তাতে ইঙ্গিত আছে। আমি সেটাকে আজকে ব্যাখ্যা করার জন্য সরাসরি গিয়েছিলাম মুম্বাইয়ে। দীপাঞ্জন চক্রবর্তী, যিনি আজকে বাংলা বার্তার জন্য, বিশেষ করে বাংলা বার্তার জন্য এন্টায়ার লাইভ স্ট্রিমিংটা দেখেছেন, শুনেছেন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যখন এই হিয়ারিংটা হচ্ছে ইডির সঙ্গে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্টটা মুখবন্ধ খামে যখন জাস্টিস অমৃতা সিনহাকে ইডির আইনজীবীরা দিলেন, দেওয়ার সময় জাস্টিস সিনহা কী বলেছেন এবং ইডির আইনজীবীরা কী বলেছেন, এন্টায়ার এপিসোডটা একদম সেকেন্ড টু সেকেন্ড ফলো করেছেন দীপাঞ্জন চক্রবর্তী। তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, আমি তার সঙ্গেও আলোচনা করেছি, তার কথাটাও শোনাবো। না, আমার খালি একটা জিনিস মনে হলো, জানেন তো, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের মিলে গেছে ভয়েস মেসেজ। কিসের জন্য অনেকে বুঝতে পারছেন না। কার সঙ্গে মিলেছেন? কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, রাখাল বেরা নয়, কোনো একজন বেরা, নামটা ভুল করছি, তো কাউকে একটা মেসেজ দিয়েছিলেন, ভয়েস মেসেজ দিয়েছিলেন যে এই চাকরি চুরি সংক্রান্ত, চাকরি যে টাকা পয়সা তোলা হয়েছে এই সংক্রান্ত যা যা আমার মেসেজ আছে সব তুমি ডিলিট করে দাও ফোন থেকে। নিজে সেভাবে ঘাঁটতে পারতেন না, তুমি ডিলিট করে দাও। এই ভয়েস টেস্টটা কিন্তু পেয়ে গেছেন। কে পেয়ে গেছেন? ভয়েস টেস্টটা পেয়ে গেছে সিবিআই, তার বাড়ি থেকে উদ্ধার করেছে। এই ভয়েসটা কালীঘাটের সুজয় কৃষ্ণ ভদ্র কিনা সেইটাই ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্ট করার জন্য সিএফএসএলে দিয়েছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস পৌঁছে গিয়েছিল সিএফএসএল ল্যাবরেটরিতে, কার্টসি জাস্টিস অমৃতা সিনহা রুদ্রদার কক্ষে সেই শুনানি করে দ্রুততার সঙ্গে সেই রাতেই ভয়েস স্যাম্পল টেস্টিংটা পাঠিয়ে দিয়েছেন। এটাকে আটকানোর জন্য মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি চেষ্টা করেছেন, সেই ইতিহাস আপনারা জানেন। পিজি হসপিটালের মধ্যে তাকে 6 মাস ধরে কোনো না কোনো অজুহাতে আটকে রেখে দিয়েছেন ওই পিজির মণিময়দের দিয়ে। এটা তো একটা পার্ট, আপনারা জানেন। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত ভয়েস স্যাম্পল টেস্টটা এসে পৌঁছয়, ইডির কাছে পৌঁছেছে এবং ইডি সেটা কোর্টে জমা দিল। কৌতূহল ছিল অনেকেরই, আমাদেরও কৌতূহল ছিল, আপনাদেরও কৌতূহল ছিল যে ভয়েস স্যাম্পলটাকে মিলেছে। ইডি পরিষ্কারভাবে জাস্টিস সিনহাকে জানিয়েছেন যে হ্যাঁ, ভয়েস, আমরা যার ভয়েস আইডেন্টিফাই করতে চেয়েছিলাম মিলে গেছে। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রই হচ্ছেন এই ব্যক্তি যার কণ্ঠস্বরের সঙ্গে ওই ভয়েস যে রেকর্ডিংটা পেয়েছেন, যে যা জনৈক বেরাকে এটা ডিলিট করতে বলেছিলেন এবং সেই ডিলিট করাটা এই ভয়েসের সঙ্গে ওটা মিলে গেছে। অর্থাৎ ইনি হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি নির্দেশ দিয়েছেন। এই পর্যন্ত মিলেছে। এই মেলার পরই আপনারা জানেন ভাইপো ব্যানার্জিকে গত কয়েকদিন আগে কোনো একটা, তিনি তো নির্বাচনী প্রচারে রয়েছেন, সাংবাদিকরা চেপে ধরেছেন, বলেছেন যে কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস তো মিলে গেছে। সঙ্গে সঙ্গে ভাইপো তো এখন ওভার স্মার্ট ভাইপো, বুঝতেই পারছেন, তিনি বলেন যার সঙ্গে কথোপকথন তাকে কি ইডি অ্যারেস্ট করেছে? তখন সঙ্গে সঙ্গে সাংবাদিকরা বলল যে কার সঙ্গে কথোপকথন ছিল? সঙ্গে সঙ্গে বলেন যে আমি তো বলতে পারবো না, আমি তো ইডিতে চাকরি করি না। তো সব জানেন। সিইও আর সিওও তফাৎ, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আ কোম্পানি আর চিফ অপারেটিং অফিসার অফ আ কোম্পানি। সিওকে নিয়ে এই কথাটা বলছেন। চিফ অপারেটিং অফিসার হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পলটা মিলে গেছে। এখন এতে কীভাবে ভাইপো রিলেটেড হতে পারে? আমি এই সূক্ষ্ম একটা জায়গা, তফাতের জায়গাটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করে আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। বেসিক জায়গার যেটা হচ্ছে, চাকরির দুর্নীতিতে সমস্ত মেসেজগুলো তুমি ডিলিট করে দাও। এটা কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন একজনকে। এবার তার মানে দুর্নীতি হয়েছে তিনি স্বীকার করছেন। তিনি ভয়েস মেসেজ যখন ডিলিট করতে বলছেন, সিবিআই হানা দিচ্ছে, তুমি ডিলিট করতে বলছি, যখন ডিলিট করতে বলা মানে হচ্ছে যে আমি নির্দেশ দিচ্ছি আমার অপরাধগুলোকে তুমি লুকো। এবার এই চাকরি দুর্নীতিতে টাকা সুজয় কৃষ্ণ ভদ্র তুলেছেন, কে বলেছেন? ওই তাপস মণ্ডল কিন্তু স্বীকার করে নিয়েছেন। তাপস মণ্ডল কিন্তু সিবিআই বা ইডির কাছে পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছেন যে কালীঘাটের কাকুর কাছে কুন্তল ঘোষ পৌঁছতো। এবার কুন্তল ঘোষের কাছ থেকে যা যা কনফেশন আদায় করেছেন, কুন্তল ঘোষও বলে দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে টাকা দিয়ে দিত। এই সুজয় কৃষ্ণ ভদ্রকে 2012-র 19শে এপ্রিল, তারিখটা বলছি, লিপস অ্যান্ড বাউন্স বলে একটি কোম্পানির ডিরেক্টর হন, যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কোম্পানিরই ডিরেক্টর একই দিনে হন। 19শে এপ্রিল 2012 দুজনেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর হন, দুজনেই। সুজয় কৃষ্ণ ভদ্র হন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে 2014 নির্বাচনে দাঁড়ানোর জন্য 31শে জানুয়ারি 2014 রিজাইন করেন। কিন্তু কালীঘাটের কাকু থেকে যান ডিরেক্টর,
তিনি রিজাইন করেন কবে, তিনি সরে আসেন 2016 সালে, সম্ভবত মার্চ মাসের কোনো একটা সময়, যখন তাকে একটি দুর্নীতির সঙ্গে জড়িত একটা ভিডিও দেখা যায়, তখন তাকে আস্তে করে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দিয়ে এই কোম্পানিরই COO করে দেওয়া হয়, অর্থাৎ ডিরেক্টর নয়, কিন্তু চিফ অপারেটিং অফিসার। আর সেই কোম্পানিতে বর্তমানে আমরা জানলাম কিছুদিন আগে ইডির নোটিফিকেশনের ভিত্তিতে যে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিফ অপারেটিং অফিসার হচ্ছেন এই সুজয় কৃষ্ণ ভদ্র। আমরা কিছুটা তথ্য জানলাম কোথা থেকে, ইডির একটা নোটিফিকেশন থেকে, যে চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা কিন্তু তিনি আবার হলফনামায় 2019-এ যে নির্বাচনে দাঁড়িয়েছেন সেই হলফনামায় কিন্তু লোকসভায় দেননি। এই হচ্ছে তো এন্টায়ার স্টোরি। এবার প্রশ্ন হচ্ছে, একটা কোম্পানি চিফ অপারেটিং অফিসার, তিনি কোটি কোটি টাকা তুলছেন, চাকরি দুর্নীতির টাকা তুলছেন, কখনো কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্যের অফিসে পৌঁছে যাচ্ছেন, যা আমরা শুনেছি, তথ্য আমাদের হাতে অনেক এসছে, আমি জানি, ভাইপোর সেক্রেটারির মারফত নির্দেশ যেত এই 200 ছেলে ঢোকাও, এই 500 ছেলে ঢোকাও, ভাইপোর সেক্রেটারির নির্দেশে, সেটা সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে পৌঁছতো। এবং সুজয় কৃষ্ণ ভদ্র তার ভিত্তিতে যে টাকাটা উঠতো, সেই টাকাটা আলটিমেটলি নির্দিষ্ট একটা অ্যাকাউন্টে দিত। কার অ্যাকাউন্টে? সুজয় কৃষ্ণ ভদ্র নিজের অ্যাকাউন্টে? নিজের অ্যাকাউন্টে না, যে কোম্পানিতে তিনি চিফ অপারেটিং অফিসার সেইখানে দিত। এইটা কিন্তু ক্লু পেয়ে গেছে ইতিমধ্যে, ইডি পেয়ে গেছে কোথায় টাকাটা জমা দিতেন। আমি কেন আপনাদের একটা ক্লু দিচ্ছি, মিসিং লিঙ্কগুলোকে আমি ধরিয়ে দিয়ে আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো, আপনারা বুঝতেই পারছেন পুরোটা। 7.5 কোটি টাকা লিপস অ্যান্ড মাউসের প্রপার্টি অ্যাটাচমেন্টের খবর শুনেছিলেন আপনারাও। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ইডির আইনজীবীরা বলেছেন 7.5 কোটি টাকা ইডির প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। অর্থাৎ আমি ধরুন ভাইপো ব্যানার্জি, আমার একটা কোম্পানি, সেই কোম্পানি 7.5 কোটি টাকার প্রপার্টি যখন ইডি নিয়ে নেয়, এবং সেটার বিরুদ্ধে আমি কিন্তু অভিষেক মনু সিংভি কিংবা কপিল সিবালকে দাঁড় করি, সেটাকে চ্যালেঞ্জ করিনি। ভাইপো ব্যানার্জি কিন্তু সেটা চ্যালেঞ্জ করেনি ইডি। খেয়াল করুন, ইডির এই স্টেপের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জের খবর আপনারা জানেন না, আমিও জানি না, এটাকে চ্যালেঞ্জ করেননি ইডি যখন 7.5 কোটি টাকা অ্যাটাচমেন্ট করেছেন প্রসিডস অফ ক্রাইমে। অর্থাৎ এই রোজগারটা, 7.5 কোটি টাকার যে রোজগারটা, সেই রোজগারটা শেষ পর্যন্ত তার পেছনের যে ভিত্তিভূমিটা, সেটা ইডি এতটাই সলিড করেছে যে ভাইপো সেটাকে কিন্তু গিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারেনি। সব কথাতেই চ্যালেঞ্জ করেন, এটা করতে পারেনি। তার মানে ডালমে কুচ কালা হয়, প্রসিডস অফ ক্রাইম PMLA অ্যাক্টে পুরো ব্যাপারটা করেছেন। এবং গতকাল ইডি ওই কোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চের একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যে এটা প্রাইমারি দুর্নীতি। আমি বলছি এটা শুধু প্রাইমারি দুর্নীতির কেস, কিন্তু মনে রাখবেন আপার প্রাইমারি নয়, সেকেন্ডারি নয়, সেটা তো আরও বৃহৎ স্ক্যাম। যাই হোক, সেই প্রাইমারি দুর্নীতিতে 134 কোটি টাকা অ্যাডজুডিকেটিং অথরিটি বলে দিল্লিতে একটি অথরিটি আছে, যাদের কাছে সমস্ত কাগজগুলো ফেলেন, তারা বলেন PMLA অ্যাক্টের অধীন যে এইটাকে আপনি অ্যাটাচ করতে পারেন। সেই 134 কোটি টাকা প্রাইমারি দুর্নীতিতে দিল্লিতে গিয়ে অ্যাডজুডিকেটিং অথরিটিকে দিয়ে স্যাংশন করিয়ে নিয়ে চলে এসছে ইডি। এত দূরে গেছে, 7.5 কোটি টাকার প্রভিশনাল অ্যাটাচমেন্ট নিশ্চিতভাবেই সেই অ্যাডজুডিকেটিং অথরিটিকে দিয়ে অ্যাটাচ করেছেন। ভাইপো ব্যানার্জি কিন্তু সেটা নিয়ে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারেননি। অর্থাৎ ডালমে প্রচুর কালা, সেইটা কিন্তু আইডেন্টিফাইড। এবার প্রশ্ন আপনারা করতেই পারেন, তাহলে ভাইপোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সেই প্রশ্নটার উত্তর ভারী সুন্দর দীপাঞ্জন চক্রবর্তী দিয়েছেন। বলছেন সব সিস্টেমটা একটা একটা করে বাঁচছেন। কী কারণে করেছেন আমি ব্যাখ্যায় যাব না, দীপাঞ্জনবাবু বলেছেন। কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে ভাইপোর ইদানিংকালের কথাবার্তায় মনে হচ্ছে আরও ডেসপারেশন বেড়ে গেছে। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে প্রচুর সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন। 3 লেয়ার সিকিউরিটি থাকে, আমি যতদূর খবর শুনেছিলাম, এটা বোধহয় 4 লেয়ার সিকিউরিটি করে ফেলেন, যাতে ভাইপো চট করে ধরা না পড়ে, সেই সব করে ফেলেছেন। যাই হোক, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু জেলের দরজাটা বোধহয় ভাইপো দেখতে পাচ্ছেন না, আমার কোনো একটা জায়গা মনে হচ্ছে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেটা তৈরি হয়েছে বলেই আগ বাড়িয়ে পিসি ইন্ডিজোটকে ঘাঁটলেন। এটাও কিন্তু খুব ইঙ্গিতবাহী মন্তব্য আপনাদের কাছে করলাম। বাকিটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার খালি মনে হচ্ছে ভাইপো কিন্তু জেলের দরজাটা দেখতে পাচ্ছেন। এবং দীপাঞ্জন চক্রবর্তী তিনিও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কেন জেলের দরজা দেখতে পাচ্ছেন, কিন্তু কেন জেলের ভেতরে নিয়ে এখনও জেলের বাইরে রয়েছে, কী পরিস্থিতিতে, কী কারণে। খুব সুন্দর ব্যাখ্যা করেছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। তাঁর বক্তব্য শুনুন। দেখুন সন্ময়দা, আমার পেশাদারি অভিজ্ঞতার জন্য আমি যখন কোনো কিছু দেখি, বিশেষ করে যদি খুব গুরুত্বপূর্ণ হয় এবং সেটা অডিও ভিজুয়াল হয়, আমি দুটো জিনিস খুব খুঁটিয়ে দেখি। এক, অডিও, এবং তার সঙ্গে সঙ্গে তার ভিজুয়াল ইম্প্যাক্ট। যে বা যারা কথা বলছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মুখ চোখের ভাষা, যেগুলো আমাদের পেশাদারি অভিজ্ঞতায় আমরা বিশ্লেষণে আমাদের সাহায্য করে। দুটো জিনিস আমি দেখেছি। এক, ইডির যে আইনজীবী ধীরজ ত্রিবেদী যখন এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের সিল্ড এনভেলপটা দেন, যেহেতু এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, সিল্ড এনভেলপ, এবং এই সিল্ড এনভেলপটা জাস্টিস অমৃতা সিনহা খুলে দেখেন, রিপোর্টটা পড়েন,
ওটাকে ফোল্ড করে আবার এনভেলাপে রেখে দেন। তারপর ওনার নিজের ল ক্লার্ক ওনাকে যা ওনার অ্যাসিস্ট্যান্টদের দিয়ে দেন অ্যাজ উইকনেস এভিডেন্স এটাকে সিল করে দেওয়ার জন্য। উনি কিন্তু এরপরে কোনো কমেন্ট করেননি যেটা ভুল কি ঠিক। একটা কথা বলেছেন যে আমার এতে আরো টেকনিক্যাল কিছু বিশ্লেষণ দরকার, সেটা ধীরাজ ত্রিবেদী সঙ্গে সঙ্গে বলেছেন নিশ্চয়ই ম্যাডাম, আমাদের ইডির আই এম নট আ টেকনিক্যাল এক্সপার্ট, আমাদের টেকনিক্যাল এক্সপার্ট আপনার যা যা কোয়ারিজ আছে ইন ডিউ কোর্স অফ টাইম আপনি যখন ডাকবেন আমাদের টেকনিক্যাল এক্সপার্ট আপনাকে প্রতিটা লাইন এক্সপ্লেন করে দেবে যে এটার অ্যাকচুয়াল কি হতে পারে বা কি হয়েছে। এটা এক। 2 নম্বর, মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা ইডি যখন অ্যাটাচমেন্টের কথা উঠেছে সম্পত্তি অ্যাটাচমেন্ট 134 কোটি টাকার, তখন উনি একটু বিস্ময় প্রকাশ করেছেন। এটা হয়তো দেখবেন আপনি কালকে ওই ডাকাত রানীর যে পেটোয়া কাগজ এরা হয়তো লিখবে যে জাস্টিস সিনহা অসন্তোষ প্রকাশ করেছেন, মোটেও অসন্তোষ নয়। আমি স্পষ্ট রেখেছি উনি একটু বিস্ময় প্রকাশ করেছেন। যে আমরা যতটুকু জানি তদন্ত সূত্রে যতটুকু আমরা যা রিপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকেই, মোট সম্পত্তির পরিমাণ তো বহুগুণ বেশি। তখন ধীরাজ ত্রিবেদী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে ম্যাডাম 2014 সাল থেকে এখন অবধি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট 1,16,000 কোটি টাকা অ্যাটাচ করেছে। এই অ্যাটাচ করার একটা প্রক্রিয়া হয়, একটা পদ্ধতি হয়, আমাদের তার মধ্যে দিয়ে যেতে হয়, এটাতে সময় লাগে এবং এটার জন্য আমাদের বিভিন্ন জায়গার অনুমতি নিতে হয় কম্পিটেন্ট অথরিটি কোর্ট আনকোর্ট। নিশ্চয়ই সেখানে আদালত বা আইনজীবীদেরও ব্যাপারটা থাকে এবং সেখানে এটাও বলেন যে এই প্রভিশনও আছে যাদের সম্পত্তি অ্যাটাচ করা হয় মানি লন্ডারিং কেসে তারা কিন্তু এই আমাদের অ্যাটাচমেন্টের বিরুদ্ধে অ্যাপিল করতে পারে। কিন্তু আমাদের ট্র্যাক রেকর্ড বলছে এই 1,16,000 কোটি টাকায় অনেকেই অ্যাপিল করেছে, বহু লোক করেছে, এখনো অবধি 1 টাকাও কিন্তু রিভার্স হয়নি। যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে 1 টাকাও তাদের কাছে ফেরত যায়নি। এটা আমাদের ক্রেডেনশিয়ালের প্রশ্ন, আমাদের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, দক্ষতার প্রশ্ন। সেজন্য আমরা হতে পারে প্রসেস স্লো, কিন্তু এটা গ্যারান্টি দিতে পারি যে আগে 7-7.5 কোটি, এখন 134 কোটি, এটার 1 টাকাও ফেরত যাবে না। ভারত সরকারের কোষাগারে টাকাগুলো যাবে। এবং আপনি যেটা বলছেন সেটা আমরাও জানি, এটা হিমশৈলের চূড়াও নয়, একটি শিশির বিন্দু বলতে পারেন। এটুকু বলতে পারি ওই পুরো হিমালয়কে কিন্তু আমরা অ্যাটাচ করব ইন ডিউ কোর্স অফ টাইম। তার জন্য সময় লাগে, এটা জটিল প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়া আমরা কোনো মতেই কোনো কারণেই আমরা কম্প্রোমাইজ করব না। আপোষের জায়গা নেই, কারণ 1 টাকা যদি অ্যাটাচমেন্ট ভুল হয় তাহলে কিন্তু লোকজন শুরু করবে যে ইডি অ্যাটাচমেন্ট ভুল করেছে। এবং এটা ভুলে গেলে চলবে না, এই যারা 1,000 কোটি টাকা চুরি করে তারা অত্যন্ত ক্ষমতাশালী, সাংঘাতিক প্রভাবশালী। তারা কিন্তু সঙ্গে সঙ্গে এটা একটা রাজনৈতিক বাতাবরণ দেওয়ার চেষ্টা করবে এবং ইডি সিবিআইকে আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা করবে। সেটা আমরা হতে দেব না। ডিউ কোর্স অফ টাইম আমরা 100% আমরা অ্যাসুরেন্স দিচ্ছি যে 1 টাকাও ফেরত আসবে না। আর আপনি যাকে বলছেন হিমশৈলের চূড়া, সেই চূড়া তো আমরা নিয়েইছি, অ্যাটাচ করেছি, আর হিমশৈলটাও আমাদের ভেতরে যাবে, আমরা অ্যাটাচ করব, ভারতের কোষাগারে জমা হবে। কিন্তু দিনের শেষে তিনি এখনো রোমিং ফ্রি এবং স্টেজ থেকে ময়দানে দিনের পর দিন এখনো তার ফেরেববাজি স্টাইলে বক্তৃতা করে যাচ্ছেন। তাহলে আলটিমেটলি দ্য মেন কালপ্রিট, ওয়েন শ্যাল হি ফাইনালি বি বুকড? একটু ক্লু দিন, একটু ক্লু দিন। আমি একটা কথা বলতে পারি, আপনার কোর্টটাকে আমি একটু ঘুরিয়ে বলি, শুধু হি নয়, শি উইল অলসো বি বুকড। কারণ এখানে হি আর শি দুজনে আলাদা নয়। এই হি, শি অ্যান্ড দে এর সঙ্গে আরো যারা আছে, যারা ছোট ছোট লোকজন রয়েছে, এভরিবডি উইল বি বুকড। প্রত্যেকে গ্রেফতার হবে, প্রত্যেককে জেলের ঘাঁটি ঘাটতে হবে। দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। এক, যেটা আমি একটু আগে বললাম যে প্রক্রিয়া বেশ জটিল হয়, কারণ প্রতি মুহূর্তে এই ক্ষমতাশালী প্রভাবশালী এদের কাছে চুরি ডাকাতি টাকার কম নেই, রাজনৈতিক প্রভাবও কম নেই।
এরা ভারতবর্ষের শ্রেষ্ঠতম আইনজীবীদের নিয়ে কোটি কোটি টাকা খরচা করে প্রতি পদক্ষেপ এরা কিন্তু উচ্চতর আদালতে যাবে প্রসেসটাকে ঝুলিয়ে দেওয়ার জন্য। সেই জন্য ইডি সিবিআই প্রচন্ড, যেটাকে বলে ফুককে কদম রাখনা, এক একটা নিজেদের পদক্ষেপ মেপে মেপে নিচ্ছে। 2 নম্বর, মানুষে জানেন, দেখুন আদালত জানে, কিন্তু আদালত একমাত্র নির্ভর করে কি জানে সেটার উপর নয়, প্রমাণ কি আসছে, ডকুমেন্টারি এভিডেন্স কি আসছে। এই ডকুমেন্টারি এভিডেন্স দেবে কিন্তু ইডি সিবিআই, এবং ওরাও জানে যে আমাদের একটা ভুল পদক্ষেপ আমাদের গরিমা, আমাদের মর্যাদার কালিমালিপ্ত করবে, যেটাকে 24 ঘন্টা করা হচ্ছে কিছু পেটোয়া সংবাদপত্র, ইলেকট্রনিক মাধ্যম এবং ওই বিশেষ রাজনৈতিক দল, এই চোর ডাকাতদের দুর্বৃত্তদের দল। একটা ভুল আমাদের অনেক পিছিয়ে দেবে, আমাদের ক্রেডেন্সিয়াল, আমাদের কালিমালিপ্ত করবে। সেই জন্য ওরা প্রচন্ড কনসাসলি চলছে। তৃতীয়, যেটা আপনি বললেন বাংলার মানুষ জানে, আবার বলছি, আদালতের এই বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া, এর সঙ্গে সাধারণ জনগণ, রাজনীতির কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ কি ভাবছে, কি জানছে, তার সঙ্গে সেটা দিয়ে বিচার পদ্ধতি, বিচার প্রক্রিয়া চলে না, তদন্তও চলে না। এটা গ্যারান্টি দিতে পারি, এটা ভাবতেই হবে আমাদের, যে আজকে নির্বাচন চলছে এবং এটা সবাই জানেন যে বাংলার এই দুর্বৃত্তদের যে সর্দারনি যারা রয়েছে, কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো, এদের সঙ্গে অপরাধ জগতের কতটা যোগাযোগ। যে অভিযোগ শোনা যায় যে এদের সঙ্গে নাকি সন্ত্রাসবাদী বা এদের সঙ্গে নাকি রোহিঙ্গা ইত্যাদিদের যোগাযোগ, তার একটা ছোট্ট নমুনা আপনি রেজিনগরে দেখেছেন, রামনবমীর মিছিলে এরকম আক্রমণ হয়েছিল। তো এইগুলো অনেক কিছু ভাবতে হয় কেন্দ্রীয় সরকারকে, কিন্তু কারণ যদিও মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, কিন্তু সার্বিকভাবে এই পুরো ভারতবর্ষে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সাহায্য করা এবং এর দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার, আমার মনে হয় না, ব্যক্তিগত কথা বলছি আমি, কারণ আমি স্বরাষ্ট্রমন্ত্রী নই, আমি প্রধানমন্ত্রীও নই, আমার মনে হয় কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা যে স্টেপ সেগুলোর উপর নজর রাখছে, কিন্তু এই মুহূর্তে আমিও কোনো খুব ড্রাস্টিক অ্যাকশন কিছু এই মুহূর্তে এক্সপেক্ট করছি না, সেটা করাটা ঠিক হবে না। কারণ নির্বাচনের মাঝখানে বাংলার আইন শৃঙ্খলার একটা চূড়ান্ত অবনতি ঘটাতে পারে, কারণ এই ডাকাতদের রাজা, ডাকাতদের রানী বা এই কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো, তারা জানে আমাদের জেলের দরজাটা দেখা যাচ্ছে, হাত করা নিয়ে ইডি সিবিআইয়ের অফিসাররা আসছেন, সেটাও দেখতে পাচ্ছি, একটু দূর রয়েছে, খুব বেশি হলে 45 দিন 50 দিন, 4 জুন। এটা ভুলে যাবেন না। প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে এই 10 বছর আপনারা ট্রেলার দেখেছেন, দুর্নীতির বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছি, আসল সিনেমাটা দেখতে পাবেন 4 জুনের পর। নির্বাচন মিটে যাক, ফলাফল ঘোষণা মিটে যাক, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষেও কোনো একটি নির্দিষ্ট রাজ্যে আইন শৃঙ্খলাকে মেনটেন করা, সেটাকে কন্ট্রোল করা যদি হাতের বাইরে চলে যায়, সেটাকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। দেখুন, এত উচ্চ লেভেলের ডিসিশনের অনেক স্তর থাকে, অনেক মাল্টি লেয়ার। শুধু মানুষ ভাবছে তাদের ইচ্ছা পূরণ হবে এরম ভাবে হয় না, এটা হিন্দি সিনেমা নয়। মানুষকে এটা জানতে হবে, মানুষকে ভরসা রাখতে হবে। আমি আবার বলছি, বাঘের দণ্ডি কাটা শেষ, বাঘ ঝাঁপানো শুরু করেছে এবং সেটা দেখতে পাচ্ছেন। এই 26,000 লোকের চাকরি, 134 কোটি অ্যাটাচমেন্ট, রোজ কিছু না কিছু হচ্ছে। কিন্তু আসল এই ডাকাতদের সর্দার, ডাকাতদের সর্দারনি, এরা জেলে যাবে, নির্বাচনটা হতে দিন। কারণ নির্বাচনের সময় আইন শৃঙ্খলা অবনতি হবে সাংঘাতিকভাবে, সেটা কেন্দ্রীয় সরকারও চাইবে না, হয়তো কেউই চাইবে না, আমি আপনিও চাইবো না। আমাদের গণতান্ত্রিকভাবে এদের উৎপাটিত করতে হবে। সন্ময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন আমরা এর কথাটা বলতেই পারি, এই ফেলেববাজটা জেলের দরজাটা বোধহয় দূর থেকে হলেও কিছুটা দেখতে পাচ্ছে। লেটস হোপ, দেখা যাক শেষ কোথায় পৌঁছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সর্বদা ধন্যবাদ। জয় হিন্দ।